আগের ভিডিওতে আমরা অর্থনীতি বা ইকোনমির ধারণা সম্পর্কে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এবং পিপিপির সম্পর্কে জানবো। দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে সমস্ত টোটাল। ডোমেস্টিক মানে গৃহস্থ, প্রোডাক্ট মানে বস্তু। জিডিপি হলো কোনো দেশের ইকোনমিক্যাল টেরিটরিতে অবস্থিত ফাইনাল গুডসের এক বছরের অন্তিম মূল্য। এখানে আমরা তিনটে ওয়ার্ড জানলাম, একটা ইকোনমিক্যাল টেরিটরি, ফাইনাল গুডস এবং এক বছরের অন্তিম মূল্য। ইকোনমিক্যাল টেরিটরি কি? এটা শুধুমাত্র যে আমাদের দেশের ভূমিকে বোঝায় তাই নয়, এটা ওই দেশের এয়ার স্পেসকে বোঝায়। নটিক্যাল মাইল পর্যন্ত যে সমুদ্র আছে সেই সমুদ্রের জলক্ষেত্রকে বোঝায়। ভারতের অ্যাম্বাসি অন্য দেশে যেগুলো আছে সেগুলোকে ভারতের অ্যাম্বাসিকে বোঝায়। এবং অন্য দেশে আমাদের ভারতের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট বা সৈন্য আবাস আছে, বন্দর আছে, সেগুলোকেও এই ইকোনমিক্যাল টেরিটরির মধ্যে বোঝায়। তারপরে ফাইনাল গুডস। ফাইনাল গুডস বলতে বোঝায় আমরা গম, গম থেকে পাই আটা এবং আটা থেকে পাই বিস্কুট। এই গম আর আটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট গুডস। এবং এই গম আর আটা থেকে যে বিস্কুট তৈরি হয়েছে সেই বিস্কুটকে বলা হয় ফাইনাল গুডস। ডবল কাউন্টিং অ্যাভয়েড করতে এই ফাইনাল গুডসকেই জিডিপির মধ্যে কাউন্ট করা হয়। বস্তু প্রডিউসড বা উৎপন্ন করার পর আমরা তিন ধরনের প্রাইস বা দেখি। একটা হচ্ছে ফ্যাক্টর প্রাইস, বেসিক প্রাইস আর মার্কেট প্রাইস। এই তিনটে প্রাইস কী রকমের সেটা আমরা জানবো। ফ্যাক্টর প্রাইস, কোনো প্রোডাক্ট বা গুডস উৎপন্ন করার জন্য চার ধরনের ফ্যাক্টরের প্রয়োজন হয়। এই চার ধরনের ফ্যাক্টর কি কি এগুলো আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জেনেছি। তো এই চার ধরনের ফ্যাক্টরের যে মূল্য সবগুলিকে একসঙ্গে বলা হয় ফ্যাক্টর প্রাইস। এই ফ্যাক্টর প্রাইসে কোনো জিএসটি বা ট্যাক্স যুক্ত করা হয় না। বেসিক প্রাইস হলো ফ্যাক্টর প্রাইসের সঙ্গে যখন আমরা প্রোডাকশান ট্যাক্স মানে কোনো কিছু উৎপাদন করার জন্য সরকারের একটা ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সকে বলা হয় প্রোডাকশান ট্যাক্স। এবং কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য সেখানে আমরা সাবসিডিও পেয়ে থাকি। ফ্যাক্টর প্রাইসের সঙ্গে যদি আমরা প্রোডাকশান ট্যাক্স যোগ করি, আবার যে সাবসিডি পেয়েছি বা ছাড় পেয়েছি সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে যে প্রাইসটা থাকে সেটাকে বলা হয় বেসিক প্রাইস। আর এই বেসিক প্রাইসেই আমরা গুডসকে হোলসেলার বা রিটেলারের কাছে বিক্রি করে থাকি। মার্কেট প্রাইস হলো ফ্যাক্টর প্রাইসের সঙ্গে যখন আমরা নেট ট্যাক্স যুক্ত করি, নেট ট্যাক্স হলো ট্যাক্স এবং সাবসিডির মধ্যে যে বিয়োগফল সেটাকে বলা হয় নেট ট্যাক্স। এবং তার সঙ্গে যুক্ত করি হোলসেলার বা রিটেলার যে প্রফিট, তারা বিক্রি করার পর সেই প্রোডাক্টটা বিক্রি করার পর যে প্রফিট ইনকাম করবে, সেই প্রফিটটা যুক্ত করলে যে প্রাইস নির্ধারণ করা হয় তাকে বলা হয় মার্কেট প্রাইস। আর এই মার্কেট প্রাইসেই আমরা কনজিউমাররা যে কোনো প্রোডাক্ট বা গুডস আমরা কিনে থাকি। দেশের জিডিপি মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর প্রাইস দুইভাবেই বের করা হয়ে থাকে। জিডিপিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়াল জিডিপি। নমিনাল জিডিপি হলো ইকোনমিক্যাল টেরিটরিতে অবস্থিত বর্তমান এক ফাইন্যান্সিয়াল ইয়ারের সমস্ত গুডসের অন্তিম মূল্যের সমষ্টি। ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত যে বছর, সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। এই নমিনাল জিডিপি দ্বারা দেশের জিডিপি নির্ধারণ করা যায় না। নমিনাল জিডিপির ফলে দেশের গ্রোথ, ডেভেলপমেন্ট এর বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে তা বোঝা যায় না। সেই জন্য আমরা রিয়াল জিডিপিকে দেশের একমাত্র জিডিপি হিসাবে গণনা করি। রিয়াল জিডিপি হলো কোনো বছরের জিডিপিকে একটি নির্দিষ্ট ধরে পরের বছরের জিডিপি গণনাকে বলা হয় রিয়াল জিডিপি। অর্থাৎ কোনো বছরের সব দ্রব্যের অন্তিম মূল্য কত ছিল তার সাপেক্ষে অন্য বছরের যে জিডিপি গণনা তাকে বলা হয় রিয়াল জিডিপি। রিয়াল জিডিপি গণনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বছরকে আমরা ধরে রাখি, সেটাকে বলা হয় বেস ইয়ার। বর্তমানে বেস ইয়ার হিসাব করা হয় 2011-12 যে ইয়ার, সেই ইয়ার ধরে। সমস্ত দেশের জিডিপি এই রিয়াল জিডিপি দ্বারাই গণনা করা হয়ে থাকে। ধরা যাক 2011 সালে একটি পেনের দাম 20 টাকা এবং একটি পেন্সিলের দাম 10 টাকা। 2024 সালে সেই পেনেরই দাম 40 টাকা এবং পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, তাহলে 2024 সালে ওই পেন ও পেন্সিলের নমিনাল জিডিপি হবে 40 + 20 = 60 টাকা। এবং রিয়াল জিডিপি হবে 20 + 10 = 30 টাকা। তাহলে এখানে প্রোডাকশান একই আছে, কিন্তু এদের যে ভ্যালু, সেই ভ্যালু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জিডিপির কোনো বৃদ্ধি বা হ্রাস হয়নি, কিন্তু দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে। এই জন্য আমরা নমিনাল জিডিপিকে দেশের জিডিপি গণনাতে আমরা ব্যবহার করি না। জিডিপি ডিফ্লেটার, আগের ক্ষেত্রে আমরা পেন ও পেন্সিলের নমিনাল জিডিপি দেখলাম 60 টাকা এবং রিয়াল জিডিপি 30 টাকা। যদি আমরা এর জিডিপি ডিফ্লেটার বের করি, তাহলে নমিনাল জিডিপিকে রিয়াল জিডিপি দিয়ে ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে নমিনাল জিডিপি 60 টাকা, রিয়াল জিডিপি 30 টাকা, ইন্টু 100, 30 × 60 × 2 = 200। তাহলে এর জিডিপি ডিফ্লেটার হলো 200%। বর্তমানে ভারতের জিডিপি দিক থেকে বিশ্বের 5ম দেশ। এবার আমরা দেখব জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা বের করি জিডিপি থেকে এক্স, অর্থাৎ ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। মানে আমাদের দেশে যেই সব বিদেশিরা ইনকাম করছে
সেগুলিকে বাদ দিতে হয়। যেমন জিএনপিতে আমাদের অপো কোম্পানি ইনকাম বাদ দিতে হবে, কারণ অপো বিদেশি কোম্পানি। আর ওয়াইকে যোগ করতে হয়। ওয়াই হলো ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে যে টাকা ভারতে আসছে সেগুলো ভারতের জিএনপিতে যুক্ত করতে হয়। জিডিপির তুলনায় জিএনপি যদি বেশি হয় তাহলে মানা হয় যে দেশ উন্নতি হচ্ছে, অর্থাৎ দেশে বাইরে থেকে ইনভেস্টমেন্ট টাকা আসছে, সেই জন্য জিডিপির তুলনায় জিএনপি বেশি হয়। এটা দেশের পক্ষে খুবই উন্নতদায়ক। জিএনপি আর জিডিপি একই হয় যখন সেখান থেকে কোনো রকম আমদানি বা রপ্তানি হয় না। যেমন উত্তর কোরিয়ার অর্থনীতিতে জিএনপি আর জিডিপি এক দেখতে পাওয়া যায়, কারণ উত্তর কোরিয়ার যে অর্থনীতি সেটা একটা হচ্ছে বর্ধ অর্থনীতি। এখানে বাইরে থেকে কোনো দ্রব্য আসেও না, আবার দেশের বাইরে কোনো দ্রব্য যায়ও না। এছাড়াও যদি যতটুকু পরিমাণ বাইরে দ্রব্য যেছে আর ততই পরিমাণ যদি বাইরে থেকে দ্রব্য দেশের মধ্যে আসে, সেক্ষেত্রেও জিডিপি আর জিএনপিটা সমান হয়। এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট বের করার জন্য আমাদেরকে জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হয়। ডিপ্রিসিয়েশন কি? ধরি একটা 10 বছর আগে একটি গাড়ির দাম 11 লক্ষ টাকা, কিন্তু এখন সেই গাড়ি পুরনো হয়ে গেছে, তার দাম 6 লক্ষ টাকা। তাহলে সময়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ির মূল্য কী হলো? হ্রাস পেল। একে বলা হয় ডিপ্রিসিয়েশন। জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা পাই এনডিপি। একইভাবে জিএনপি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাই এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। এবার দেখব পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। কোনো পয়সাকে সঠিকভাবে খরচ করার যে পদ্ধতি তাকে বলা হয় পিপিপি। ধরো তুমি 100 টাকা খরচ করতে নিয়ে গেলে, সেটা উপযুক্তভাবে খরচ করার যে প্রসেস তাকেই আমরা পিপি দ্বারা নির্ধারণ করি। পিপিপির ওপর নির্ভর করে বিদেশিরা শ্রমিকদের বেতন নির্ধারণ করে। আমেরিকার পিপিপি ভারতের তুলনায় অনেক বেশি, তাই ভারতের শ্রমিক আমেরিকায় গেলে তাদের বেতন অনেক বেশি হয় ভারতের তুলনায়। কোনো দেশের পিপিপি গণনা করা হয় ওই দেশের যে দ্রব্য, সেই দ্রব্য মূল্যকে উপরে রাখা হয় এবং আমাদের দেশে ওই একই দ্রব্যের মূল্যকে নিচে রাখা হয়। দ্রব্যকে ভাগ করলে যে ভ্যালু পায় তাকে বলা হয় পিপিপি। যেমন ইউএসএ শ্রমিকের মূল্য আমরা ধরলাম 600 টাকা এবং ভারতে শ্রমিকের মূল্য 300 টাকা। ইউএসএ শ্রমিকের পিপিপি কত? 600/300 মানে 2। কোনো ভারতীয় যদি ইউএসএ বা আমেরিকায় কাজ করতে যায়, ভারতের দ্বিগুণ মাইনে পাবে। তো এইভাবেই শ্রমিকের মূল্য, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন দ্রব্যের মূল্য এভাবেই নির্ধারণ করা হয়। পিপিপির তুলনায় ভারত, চীন ও আমেরিকার পরের স্থান 3য়তম স্থানে রয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই।